আলাইকুম, আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি প্রতিমাসী রাজনীতির সংবাদ নিয়ে। আপনারা জানেন যে এনসিপির নেতাকর্মীরা বিএনপির কার্যালয়ে তাদের সাথে দেখা করতে গেছে এবং কেন হঠাৎ এনসিপির নেতারা বিএনপির সাথে দেখা করতে গেছে, সেখানে কারা কারা উপস্থিত ছিল তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবার আসি। 1978 সালে 1 সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির প্রতিষ্ঠাতা। তার জন্মদিনে তারা শুভেচ্ছা জানাতে গিয়েছেন এবং ফুল গালিচা তারা দিয়েছেন বিএনপিকে। আসলে তারা বলতে চেয়েছে যে বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে সুসম্পর্ক থাকা উচিত, যা বিগত সরকারের আমলে ছিল না। আসলে আমরা কোনো ভিডিওতেই কারো পক্ষ করব না, যেটা সত্যি এবং বাস্তব কথা, সত্য কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবার আসি। বিএনপির প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন সৎ এবং ধার্মিক লোক, ইসলামিক লোক। তিনি এই সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম তিনি সর্বপ্রথম লিপিবদ্ধ করেন। আসলে তিনি যে কয়েকদিন রাষ্ট্র পরিচালনা করেছেন, তাতে তাদের মধ্যে তার নামে কোনো দুর্নাম ছড়ানি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, বাংলাদেশের ভাগ্যে কি লেখা যে তা জানি না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হঠাৎ করে তাকে কোনো বিদেশির চালে তাকে মেরে ফেলা হয়, ক্রাশ ফায়ার করে, আপনারা জানেন। কিন্তু তার কোনো বিচার কোনোদিন বিএনপি পক্ষ থেকে কেউ চায়নি এবং আসেনি। কিন্তু আজ থেকে প্রায় 54 বছর আগে 1971 সালে যারা যুদ্ধ করেছে এবং সেই যুদ্ধে যারা বিরোধিতা করেছে তাদেরকে বলা হয়েছে রাজাকার, এবং তাদের বিকৃত করে বাংলাদেশে একটা, বলতে গেলে একটা রাজনীতির খেলায় মেতে উঠেছিলেন সেই সাবেক সরকারের আমলে। তারা জামাতকে কটূক্তি করতে করতে আজ পর্যন্ত এমন পর্যায়ে পৌঁছে গেছিল, এখন জামাতকে বাংলাদেশের একটা ঘৃণিত মানে দল হিসাবে বাংলাদেশে উপস্থাপন করেছেন। কিন্তু দেখেন, এই ঘৃণিত দলটি এখনো কিন্তু বাংলাদেশ ছেড়ে যায়নি এবং যাওয়া লাগেনি। আর যারা তাদেরকে এই দেশে তাদেরকে ঘৃণিত দল হিসাবে উপস্থাপন করেছেন, তারা কিন্তু দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং এখন পর্যন্ত আমরা দেখতেছি যে তাদেরকে এখনো রাজাকার আলবাদর বলা যায়। আসলে রাজাকার কখন ছিল? রাজাকারের কিন্তু বর্তমানে বেছে নেই এই বাংলাদেশে। কেননা আজ থেকে 53 বছর আগে যারা রাজাকার ছিল তাদেরকে সম্পূর্ণ নির্মূল করেছে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু আরেকটি খুব ভালো একটা তিনি লিপিবদ্ধ করে গেছেন, অর্থাৎ রাজাকারের একটা লিস্ট তৈরি করে গেছেন। সেই লিস্টে দেখা গেছে যে প্রায় 8,000 রাজাকার আওয়ামী লীগে এবং 1300 রাজাকার বিএনপিতে ও 59 জন রাজাকার জামাতে, এবং অন্যান্য দলের রয়েছে 145 জন রাজাকার। এখন এই লিস্টে যদি রাজাকার বলা হয়, কাদেরকে বলা হবে? সুপ্রিয় দর্শক, আপনারাই মন্তব্য করেন, আমার করার দরকার নেই। এবং দ্বিতীয় রাজাকারও কাদের বলা হবে? যদি জামাত হয়, 3য় নম্বর রাজাকার। এখন কথা হলো সেটা না, আমরা কথায় আসি। এনসিপির এই নেতারা কিন্তু এক সময় যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল যে আমি মুক্তিযুদ্ধের নাতিপুতিতে সুবিধা দেব না, দেব কি রাজাকারের বাচ্চাদের, তখনই এই এনসিপি সহ বাংলাদেশের সকল ছাত্ররা একটা কথাই তারা মানে ভাইরাল করেছেন যে তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার কে বলেছে, কে বলেছে?
স্বৈরাচার চলে যায়, এই স্লোগান দিতে দিতে তারপর বাংলাদেশ একদম স্বৈরাচার মুক্তি হয়ে গেল। কিন্তু সেই রাজাকার যাদের বলেছে যে দলটিকে, তারা কিন্তু এখনো বাংলাদেশে সুন্দরভাবে তাদের রাজনীতি চালিয়ে যাচ্ছে। এটা কিন্তু সঠিক কথা, আমি কোনো পক্ষ করিনি। এবার আসি, হঠাৎ করে কেন এনসিপির নেতাকর্মীরা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়েছে? আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই জন্মবার্ষিকীতে বিএনপির কার্যালয়ে তারা যান এবং লাল গালিচার শুভেচ্ছা জানান এবং বিএনপির সাথে তাদের একটা মত বিনিময় হয়। আরো জানেন যে ডাকসু নির্বাচন নিয়েও একটা শোরগোল বাজে এবং এনসিপি এবং আরো অন্যান্য দলের ভিতরে একটা সমন্বয় শুরু হয়ে গেছিল যে বর্তমানে ডাকসু নির্বাচনে সম্ভবত আমার জানা মতে মনে হয় শিবিররা কিছুটা এগিয়ে, কারণ তাদের সমর্থন খুব আকাশচুম্বী। তাই সবাই চাচ্ছে বিএনপি থেকে এবং এনসিপি বা অন্যান্য দল থেকে যেন এই প্যানেলটি নির্বাচিত হয়, ডাকসু নির্বাচনে নির্বাচিত হয়। আসলে এই ডাকসু নির্বাচন যদি হয়, এটা হবে একদম 100% ফেয়ার। কেউ কোনো কারচুপি করতে পারবে না, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় নির্বাচন, তো এটা কোনো কারচুপি হবে না, আর সে কারচুপি মেনে নেবে না। তাই এখন বর্তমানে ঢাকা কন্ট্রোলে নিতে হলে এই প্যানেলের অবশ্যই ডাকসু নির্বাচনে জয়ী হওয়া লাগবে। এখন কথা হলো, ডাকসু নির্বাচন এতটা গুরুত্বপূর্ণ কেন এবং হঠাৎ করে এনসিপির নেতারা কেন বিএনপির কার্যালয়? কারণ এই একটাই, এ নিয়ে কথাবার্তা চলতেছে এবং মনে হয় অনেকে বলা বলি করছে, সাধারণ মানুষেরা, যে সম্ভবত এনসিপি বিএনপির সাথে একটা সিট ভাগাভাগির একটা কথাবার্তা চলতেছে এবং এনসিপি সম্ভবত বিএনপির সাথে নির্বাচনে আসার একটা আশঙ্কা আছে। সুপ্রিয় দর্শক, আপনাদের মনে কি হয়, এনসিপি কি বিএনপির সাথে দলীয় রাজনীতিতে তারা মাঠে আসবেন, না এককভাবে তারা নির্বাচন করবে? এটা মতামত আপনাদের জানতে চাই। আপনারা কমেন্টে অবশ্যই এই মতামত জানাবেন। এবং এনসিপি বর্তমানে শুধু তারা স্বীকার করেছে, সারজিস আলম তিনি বলেছেন আমরা শুধু বিএনপি না, সকল রাজনৈতিক দলের সাথে একটা সহোদর সম্পর্ক, মানে সুসম্পর্ক বজায় রাখতে চাই। কারণ বিগত আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে মানুষ রাজনৈতিক দলের ভিতরে একটা বিভেদ সৃষ্টি করে গেছেন এবং রাজনৈতিক অঙ্গনটা কলঙ্কিত করে গেছেন, তা বিগত আমলের কোনো সরকারের আমলে এতটা কলঙ্কিত অধ্যায় রচনা করেনি যতটুকু কলঙ্কিত অধ্যায় রচনা করেছেন এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসলে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, চিন্তা করে দেখা যাক আর একটু বিশ্লেষণ করি কিভাবে। দেখেন, আয়নাঘর বানানো হয়েছিল এবং গুম করা হয়েছিল কারণ একটাই, বিরোধী দলের নেতাকর্মীকে ধরে এবং তাদেরকে দমন করার জন্য এই আয়নাঘর টর্চার সেল বানানো হয়েছে। এবং এই গুমের যে একটা প্রচার তারা চালিয়ে যাচ্ছে এবং গুম করেছে, তার সত্যি এই বিরোধী দলের নেতা কর্মীদের আতঙ্কে রাখার জন্য, এটা বাস্তব কথা। এই জন্য ধন্যবাদ জানাই সকল নেতাকর্মীরা যদি একাত্রভাবে এভাবে বাংলাদেশকে লিড করতে পারে এবং সবার যদি নির্বাচনে যেই জয়ী হোক, সবাই যদি আগের মতো বলতে অর্থাৎ সবার সাথে ভালো সম্পর্ক রাখে সকল রাজনৈতিক দলের ভিতর, তাহলে এই দেশটা হয়তো বা একদিন অনেক দূর এগিয়ে যেতে পারবে এবং ডেভেলপ হবে। এটা বাস্তব কথা। আমরা চাই সকল রাজনৈতিক দল অর্থাৎ প্রতিহিংসামূলক রাজনীতি পরিহার করে সৌহার্দ্যপূর্ণ রাজনীতিতে সবাই আসুক এবং সুসম্পর্ক রাজনীতিবিদদের ভিতর বজায় থাকুক, তাহলে দেশ শান্তি ও শৃঙ্খলা ফিরে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।